প্রিয় দর্শক, আবার ফিরে আমি ইয়াং নাইট অনুষ্ঠানে। আমি অনেকক্ষণ এখন আছি আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে এখন আছেন শামানুল ইসলাম, এবং আমরা কথা বলছি ফুড সিকিউরিটি নিয়ে, খাদ্য নিরাপত্তা। শামানুল ভাই, আমরা ব্রেকের আগে যে বিষয় আলাপ করছিলাম যে রাইস মিলার, তাদেরকে কিভাবে কন্ট্রোল করা যায়। তাদেরকে তো কন্ট্রোল করা আমি যেটা দেখছি যে আপাত দৃষ্টিতে খুবই ডিফিকাল্ট। আমাদের দেশে তো ক্ষমতাবান বা প্রভাবশালী মানুষদেরকে কোনো কিছুতেই ঠেকানো যায় না। তো সরকার যদি খুব মানে শক্ত হাতে না ধরে তাহলে তো আসলে সম্ভব না, নাকি আপনি কি মনে করেন? হ্যাঁ, এখানে অবশ্যই সরকারকে অনেক শক্ত হাতে এগিয়ে আসতে হবে। তো শুধু রাইস মিলার যে মধ্যস্বত্বভোগী, শুধু রাইস মিলার কিন্তু না, আমরা বলছি মধ্যস্বত্বভোগী। রাইস মিলার বলছি 22.9%, মানে তারা সর্বাধিক মধ্যস্বত্বভোগী। হ্যাঁ, সর্বাধিক। এদের ভিতরে তাদের মেজর পার্সেন্টেজ, কিন্তু এর বাইরেও কিন্তু আছে যে অনেক কার্টেল গুলো আছে। তো বলা হচ্ছে তাই না, আমরা এটাও জানি যে ট্রান্সপোর্টেশনের যে বিষয়টা, এখানকার ইউনিয়ন টিউনিয়ন অনেক শক্তিশালী, এবং তাদের ব্যাপারে অনেক সময় অনেক কিছু শোনা যায়। হ্যাঁ, এই জায়গায় আমি ঘানার একটা এক্সাম্পল আপনাকে দিতে চাই। ঘানার এই এক্সাম্পলটা আমি এই জন্য দিতে চাচ্ছি, ওরা বর্তমানে এই মার্কেট অ্যাক্সেস বা এই যে মার্কেটের ভিতরে মধ্যস্বত্বভোগী, এই জায়গাটাতে ওরা খুব আপনার সাকসেস নিয়ে আসতে পারছে। ওরা যে জিনিসটা করেছে যে ওদের কৃষকরা যখন কোনো প্রোডাক্টস যখন উৎপন্ন করে এনিথিং, তখন যেটা করা হয় ওইখান থেকে আপনার ট্রেড নেট ওরা একটা ডেভেলপ করছে আপনার সিস্টেম। সেটা হচ্ছে ট্রেড নেটের মাধ্যমে 400টা মার্কেট যেগুলো আছে, কৃষক যখন উৎপন্ন করে কিছু, তখন 400টা মার্কেট আছে যেখানে ট্রেড নেট সার্ভিস দেয়। সে জাস্ট তার প্রোডাক্টটা প্রডিউস হলো, তারপর ওটা ডাইরেক্ট নিয়ে ওই ট্রেড নেটের মাধ্যমে ওই মার্কেট গুলাতে ডাইরেক্ট ওখানে ডিস্ট্রিবিউট হয়ে যায়। একটা ওয়েব পোর্টালের মতো? হ্যাঁ, এটা ওয়েব পোর্টালের মতো, প্লাস একটা নেটওয়ার্কের মতো আর কি, বিজনেস এরিয়া। তো ওরা করে কি ওই ওয়েবের মাধ্যমে, প্লাস হচ্ছে ওইখানে যে আপনার ওরা যে সার্ভিসটা দিচ্ছে সেটা হচ্ছে মানে মার্কেটের ইয়েটা, যে তোমাদের প্রোডাকশন তোমরা করবা করে আমাদেরকে দিবা, আমরা ডাইরেক্ট ওই মার্কেটে দিয়ে দিব। এর মাধ্যমে হচ্ছে কি মধ্যস্বত্বভোগী ওই যে অংশটা, ওটা সম্পূর্ণ ওরা মানে অনেকটাই বলতে গেলে অ্যাভয়েড করে ফেলছে। এবং আরেকটা যে জিনিস হয়েছে যে 1991 সালে ওদের গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স যেটা GHI, এটা আপনার এই যে ইন্ডেক্স যেটা, ওটাতে ওরা অনেক সাফল্য অর্জন করছে। সাফল্য কিভাবে? 2011 সালে এই ইন্ডেক্সের লাস্ট রেজাল্ট বের হয়েছিল, এবং এখানে দেখা গেছে ওরা 59% ওরা ডেভেলপ করছে ফুড সিকিউরিটির ক্ষেত্রে এই ইন্ডেক্সে। এবং এটার অন্যতম কারণ ছিল এই একটা হচ্ছে আপনার ট্রেড নেট, এবং আরেকটা কারণ হচ্ছে ওরা যে জিনিসটা করছিল সেটা হচ্ছে স্কুলে আপনার ওরা নিউট্রিশিয়াস ফুড দেওয়ার একটা প্রোগ্রাম করেছিল, যে স্কুলে আমরা একটা ফুড দিব, লোকাল যেগুলো ফুড আছে ওটার মাধ্যমে আমরা একটা মানে লোকালি ওই স্কুলে ইয়ে দেওয়া হয়, মিল দেওয়া হয়। এবং এর মাধ্যমে যে জিনিসটা হলো, ঘানার মতো দেশ, ঘানা আপনি জানেন যে একটি দরিদ্র দেশ, তো ওইখানে দেখা গেল যে সব স্টুডেন্টরা অনেক বেশি আগ্রহী হলো স্কুলে এনরোল হতে। এবং এই ধরনের কিছু বোল্ড এবং ইনোভেটিভ স্টেপের ফলেই কিন্তু এখন ঘানা ফুড সিকিউরিটিতে অনেক এগিয়ে আসছে। সো আমরাও কিন্তু এইরকম মানে ইনোভেটিভ জিনিসগুলো চিন্তা করতে পারি। ঘানার মতন দেশ যদি পারে, আসলে আমাদের পারা উচিত অবশ্যই। এবং শুধু তাই না, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি এখন। দুটো বিষয়, একটা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি আমরা, কাজেই আমরা এখন ট্রেড নেটের মতন এরকম ইনোভেটিভ সিস্টেমস আমরা আনতে পারি। এবং আমরা জানি এর বাইরেও কিন্তু এর বাইরে অনেক আপনিও বলছিলেন। আরেকটা জিনিস যেটা আমি মনে করি ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে আমাদের বর্তমান সরকার যারা আছেন, বিশাল জনসমর্থন নিয়ে আসে সরকার, এবং তাদের পক্ষে কিন্তু এরকম বোল্ড এবং র্যাডিক্যাল স্টেপস নেওয়াটা বেশি সম্ভব। হ্যাঁ, অবশ্যই আমার কাছে মনে হয়। এবং আমি জানি না আপনার কি মত এটাতে। হ্যাঁ, আমার মনে হয় বোল্ড এন্ড রেডিক্যাল স্টেপ যদি আমরা বলি, তাহলে ফুড সিকিউরিটির সাথে কিন্তু পভার্টি খুব মানে আমরা কি বলবো অঙ্গাঙ্গি ভাবে জড়িত। পভার্টি একই সাথে আপনার ফুড সিকিউরিটির রিজন, এবং পভার্টি একই সাথে হচ্ছে রেজাল্ট ফুড সিকিউরিটি। আবার দুইটার একই রকম ভাবে ফুড সিকিউরিটির কারণে পভার্টির দিকে যাচ্ছে মানুষ, আবার পভার্টির জন্য ফুড ইনসিকিউরিটিতে ভুগতেছে। তো ব্যাপারটা হয় কি, আমি এখানে ল্যান্ড ডিস্ট্রিবিউশনের কথা বলবো। খাস ল্যান্ড যেটা আমরা বলছি, খাস জমি। খাস জমির ক্ষেত্রে হয় কি, খাস জমি বলা হচ্ছে যদি আমরা একটা সিলিং করতে পারি, গভর্নমেন্ট যদি একটা সিলিং দিতে পারে যে 3 হেক্টরের উপরে যে কেউ ল্যান্ড রাখতে পারবে না, মানে জমি ওন করতে পারবে না, তাহলে হবে কি আমরা যে জমিটা খাস জমি পাবো বলা হচ্ছে সেটা অলমোস্ট 36% হবে বর্তমান এগ্রিকালচার ল্যান্ডের আমরা এভেল করতে পারবো। এর মানেটা হচ্ছে আমরা আরো 36% জমি আমাদের এগ্রিকালচার ল্যান্ড বৃদ্ধি পাবে যদি আমরা একটা সিলিং করতে পারি যে এর উপরে কেউ ওন করতে পারবে না, সেটা হচ্ছে মানে 3 হেক্টর। তো এটা করার জন্য আমাদের বাংলাদেশ সরকার 1972 সালে অলরেডি একটা কিন্তু স্টেপ নিয়েছিল, বঙ্গবন্ধু। হ্যাঁ,
বঙ্গবন্ধু ওই সময় যে ইয়েটা করা হয়েছিল ওটা অনেক বেশি পরিমাণ ছিল, 13.3 হেক্টর বলা হয়েছিল যে সিলিং করা হবে। তো এটা খুবই বোল্ড স্টেপ ছিল, কিন্তু খুব একটা ফলপ্রসূ হয়নি। হ্যাঁ, ফলপ্রসূ না হওয়ার অন্যতম কারণ হচ্ছে মানুষ তখন বেনামি ধরেন ভূমি যে ট্রান্সফার করা যেটা বলি, স্ত্রীর নামে, ভাতিজার নামে, ভাগ্নের নামে এরকম করে আলটিমেটলি রেখে দিচ্ছে। তো আমার মনে হয় আমাদের সরকার আরেকবার ট্রাই করতে পারে, যেহেতু আমাদের সরকারের একটা মানে হিউজ সাপোর্ট নিয়ে এসেছে, আমার মনে হয় তাদের এই ট্রাই করা উচিত। এটা নিশ্চয়ই আপনি ব্রেকের আগে বলছিলেন যে আরো দুইটা আপনার মতামত আছে, যে সরকার প্রকিউর করতে পারে সরাসরি কৃষকের কাছ থেকে, এটা একটা হতে পারে, আরো দুটো আছে যে দুটো মানে এখন বললেন আপনি। একটা হচ্ছে ল্যান্ড না, আরেকটা আছে, সেটা হচ্ছে আরেকটা হচ্ছে আমরা যদি বারবার যখন বলছি যে মধ্যস্বত্বভোগী, মানে মধ্যস্বত্বভোগী একটা বলছি যে আপনার ইনোভেটিভ ওয়েতে, আরেকটা ইনোভেটিভ ওয়ে হতে পারে যেটা আমরা হয়তো এক্সাম্পল হিসেবে নিতে পারি। ইন্ডিয়াতে, আপনার ইন্ডিয়ার মধ্যপ্রদেশে এটা করা হয়েছে, সেটা হচ্ছে একটা কোঅপারেটিভ করা হয়েছে কৃষকদের, এবং কৃষকরা এই কোঅপারেটিভের মাধ্যমে ধরেন যে আমরা যেটা বলছি মিল যেটা রাইস মিল, দেখা যাচ্ছে যে কোঅপারেটিভের মাধ্যমে ওরা ওন করছে, কৃষকরা নিজেরাই। হ্যাঁ, কৃষকরা নিজেরাই। এটা কোঅপারেটিভ কিভাবে হয়েছে, ধরেন সরকার বা কোনো একটা আপনার যে কোনো একটা অর্গানাইজেশন ওদেরকে হেল্প করেছে, তো ওই হেল্পের মাধ্যমে ওরা কোঅপারেটিভের মাধ্যমে ওইটা ওন করছে, এবং দেখা গেছে 4-5 বছর পরে, মানে ইনিশিয়াল একটা হেল্প পাওয়ার পর 4-5 বছর পর ওরাই ওটা ওন করছে। এবং এতে হয়েছে কি, মানে মধ্যস্বত্বভোগী যেটা, ওই জিনিসটা অলমোস্ট অনেকটা কমছে। ওটা কিন্তু আপনি 100% কমাতে পারবেন না, ওটা সম্ভব না, যেহেতু দিস ইজ এ পার্ট অফ সিস্টেম। আপনি যে জিনিসটা করতে পারেন ওটা কমানো, ওই লিঙ্কটা, মার্কেট চেঞ্জটা কমানো। তো ওরা কিন্তু মার্কেট চেঞ্জটা কমাতে পারছে কোঅপারেটিভের মাধ্যমে। আচ্ছা, মানে তার মানে যেটা হচ্ছে কৃষকরা একটা নিজেরা সমবায় সমিতির মতন করে নিজেরাই রাইস মিলার হয়ে যাচ্ছে আর কি, রাইস মিলের মালিক হয়ে যাচ্ছে। এবং আমরা বাংলাদেশে এটা করতে পারি। এটা কয়েকভাবে করা যায়, একটা হচ্ছে দুইভাবে করা যায় আমি বলবো। একটা হচ্ছে সরকার যদি সাপোর্টটা দেয়, যে সরকার সাপোর্ট দিল, যে একটা সিস্টেম করলো যে তোমরা এখানে এত টাকা ইনভেস্ট করো, ইনিশিয়াল সিড মানি বা এটা আমরা দিচ্ছি, এবং এখানে ওরা যদি একটা সিস্টেম দাঁড় করে দেয় যে 4-5 বছর পর তোমরা এই ইনস্টলমেন্ট দিয়ে একটা রিভলভিং এর মতো, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে সেটা হচ্ছে কর্পোরেট ফার্মিং, যেটা আমরা বলছি। কর্পোরেট ফার্মিং বলতে কি, ওই যে ট্রেড নেটের আমি যেরকম বললাম, যে বাংলাদেশে এরকম করতে পারে যে কর্পোরেট হাউস গুলো আসতে পারে, মানে হয়তো নতুন ভাবে এসে ডাইরেক্ট ওদের কাছ থেকে প্রকিউর করে, ওরা প্রকিউর করবে করে ডাইরেক্ট এটা শহরে, আরবান সিটি গুলাতে চলে আসবে। এটা একটা উপায় হতে পারে। আচ্ছা, আপনি যে কয়েকটা উপায় বললেন, 3টা উপায়, তিনটাই আসলে খুবই বোল্ড এন্ড খুবই র্যাডিক্যাল, এবং তবে হচ্ছে কিন্তু ব্যাপারটা হচ্ছে ল্যান্ড ডিস্ট্রিবিউশন বাদে যেগুলো আছে, যেমন একটা হচ্ছে কোঅপারেটিভ ফার্মিং, এটা কিন্তু অলরেডি ইন্ডিয়াতে হচ্ছে। সো এটা যে আমরা পারবো না এটা ভাবার কোনো কারণ নেই। আর তারপর হচ্ছে কর্পোরেট ফার্মিং, যেটা আমি বললাম যে ডাইরেক্ট নেটের মাধ্যমে পাইয়ে, তো কর্পোরেট ফার্মিংও কিন্তু হচ্ছে না যে এরকম না। ইন্ডিয়াতে অলরেডি ভালো সাকসেস এসেছে, তারপর ঘানাতে অনেক সাকসেস এসেছে। তো আমার মনে হয়, কিন্তু আমরা যেটা জানি যে বাস্তবতা নিরিখে আর কি বাংলাদেশের জন্য ডিফিকাল্ট খুবই, কারণ এই বারবারই ঘুরে ফিরে ওই প্রভাবশালী কিছু মানুষের কথা আসে, সেই 10 জন মানুষ, সেই 10টা মুখ, 10টা চেহারা। কিন্তু এটার বাইরে কি আর কোনো উপায় আছে? মানে বিশ্ব কি করছে এখন? মানে আপনি যদি এগ্রিকালচারের কথা বলি আমরা, হ্যাঁ, বা লাইফ স্টক, ফিশারিজ, এসব ক্ষেত্রে বাকি বিশ্বের কি অবস্থা? বাকি বিশ্বে বর্তমানে যেটা আপনার আমি যেটা বললাম কর্পোরেট ফার্মিং বর্তমানে চেষ্টা করা হচ্ছে বিভিন্ন জায়গাতে। তারপর বিশ্বব্যাপী যদি আরো বলি, ইয়ের কথা বলি যদি আমি, যেটা হচ্ছে, কিন্তু আমরা যদি বিশ্বের আর যেসব টেকনোলজিজ ইউজ করছি, আমরা যদি অন্য টেকনোলজি বলতে গেলে কথা যদি বলি, টেকনোলজির কথা বলতে গেলে যে জিনিসটা চলে আসে বর্তমানে, যেটা মানে যে জিনিস নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, আমি সেটা বলবো ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। এর নেপথ্যে আবার 2-3টা কথা বলতে হয়, না হলে আসলে এই জিনিসটা আসলে বোঝা যাবে না আসলে কি ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার। আমরা নরমালি জানি যে এগ্রিকালচার আমাদের কি করছে, এগ্রিকালচার কিন্তু 70% আপনার ওয়াটার ইউজ করে। আমাদের 43.6% পিপুলকে এমপ্লয় করতেছে। আমাদের কিন্তু এমপ্লয়মেন্টের 43.6% আসতেছে ইয়ে থেকে, এগ্রিকালচার।
এটা হচ্ছে খুবই ভালো দিক। ভালো দিক। হ্যাঁ, কিন্তু পানি আবার 70% হ্যাঁ, কনজিউম করে ফেলছে। হ্যাঁ, কনজিউম করে ফেলতেছে। কিন্তু একই সাথে কিন্তু এর নেগেটিভ সাইডও আছে আমাদের এগ্রিকালচারে। আচ্ছা। এটা শুধু আমাদের না, ফুল ওয়ার্ল্ডের। সেটা হচ্ছে আমাদের এগ্রিকালচারকে বলা হচ্ছে যে বর্তমানে যে আমরা বলি গ্লোবাল ওয়ার্মিং, হ্যাঁ, হ্যাঁ। গ্রিন হাউস গ্যাসের ফলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তো এই গ্লোবাল ওয়ার্মিং এর যে গ্রিন হাউস গ্যাস, এর কিন্তু 30% বলা হচ্ছে এগ্রিকালচার থেকে আসতেছে। ইন্টারেস্টিং। ইয়েস, ইটস ভেরি ইন্টারেস্টিং। অনেকে এটা কিন্তু জানে না যে মানে আদৌ এটা হচ্ছে। সো এই জায়গায় কিন্তু সাস্টেইনেবল এগ্রিকালচার এই টার্মটা চলে আসতেছে। আচ্ছা, ওই টাইমে আসলে এই ব্যাপারটা যদি আমরা একটু বুঝতে চাই যে আসলে আমাদের মানে কৃষি কাজ কিভাবে 30% 30% ইয়ে গ্যাস এমিশনের জন্য দায়ী, গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী এগ্রিকালচার নিজে কিভাবে? হ্যাঁ, এটা আমি যখন প্রথম শুনি আমার কাছে এটা খুব মানে আমি একটু অবাক হয়েছিলাম, এটা কিভাবে সম্ভব। এটা তো আলটিমেটলি ল্যান্ড, আমি যদি বলি বায়োডাইভার্সিটি বলি বা ল্যান্ডের ফার্টিলিটি বলি, সব দিকেই তো অবদান রাখছে।